হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় আইসোমেরিজম ইন অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ জৈব যৌগের সমবায়বতা। তাহলে চলো শুরু করি। আমরা সমবায়বতা বলতে বা আইসোমেরিজম বলতে কি বুঝি? দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ। কি বললাম? একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ, যাদের গঠন কাঠামোটা আলাদা, বা আমরা বলতে পারি তার মধ্যে যে অণু, পরমাণু বা গ্রুপ আছে তাদের আপেক্ষিক বিন্যাসটা আলাদা, ফলে ফ্রেমওয়ার্কটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, তাদের ভৌত বা রাসায়নিক ধর্মটা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভৌত বা রাসায়নিক ধর্ম আলাদা, এই রকম যৌগগুলোকে পরস্পরের সমবয়ব বলে। আর এই যে ঘটনা, যার জন্য এটা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় বা এই ধর্মটাকে বলা হয় আইসোমেরিজম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একই আণবিক সংকেত কিন্তু ভৌত বা রাসায়নিক ধর্ম আলাদা, কারণ ওই যে যৌগটার মধ্যে হয়তো পরমাণু বা গ্রুপ সমূহের বিন্যাসটা আলাদা বা তাদের পজিশনগুলো আলাদা। ঠিক আছে? তার জন্য গঠন কাঠামোটা আলাদা হয়ে যাচ্ছে। ত্রিমাত্রিক দেশে পরমাণুগুলোর বিন্যাস আলাদা, সেই জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে সেই প্রভাবটা পড়ছে কিসের উপর? ভৌত বা রাসায়নিক ধর্মের উপর। ঠিক আছে? অর্থাৎ সেই জন্য একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ভৌত বা রাসায়নিক ধর্মের কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। এদের এই রকম যদি দুটো যৌগ হয় যাদের আণবিক সংকেত একই কিন্তু ভৌত বা রাসায়নিক ধর্ম আলাদা, তাদেরকে পরস্পরের কিন্তু আমরা কি বলবো? সমাবয়ব। আর এই ঘটনাটাকেই আমরা বলবো সমাবয়বতা বা আইসোমেরিজম। তাহলে এই আইসোমেরিজম আমরা কটা ভাগে ভাগ করতে পারি? আইসোমেরিজম আইসোমেরিজমটাকে আমরা বেসিক্যালি দু রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। অর্থাৎ একটা গঠনগত সমবায়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। স্ট্রাকচারাল আইসোমেরিজম বলতে আমরা বুঝি গঠনগত সমবায়বতা, অর্থাৎ গঠন কাঠামোটা আলাদা হয়ে যাচ্ছে। আণবিক সংকেত একই হলেও গঠন কাঠামো আলাদা হয়ে যাচ্ছে, যার জন্য ভৌত বা রাসায়নিক ধর্ম ডিফারেন্ট হচ্ছে। এই যে ঘটনাটাকে আমরা বলবো স্ট্রাকচারাল আইসোমেরিজম বা গঠনগত সমবায়বতা। স্টিরিও আইসোমেরিজমটা কি? ত্রিমাত্রিক দেশে পরমাণু বা গ্রুপের আপেক্ষিক বিন্যাসের ভিন্নতার জন্য যে সমবায়বতা দেখা যায় সেটাকেই আমরা বলবো স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়বতা। ঠিক আছে? এইবার এই যে গঠনগত সমবায়বতা বললাম, গঠনগত সমবায়বতা কিন্তু 6 প্রকার। কি? চেইন আইসোমেরিজম, আচ্ছা, পজিশনাল আইসোমেরিজম, আচ্ছা, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, আচ্ছা। তারপরে আছে রিং চেইন আইসোমেরিজম, তারপরে আছে মেটামেরিজম, লাস্ট অন
খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টটোমেরিজম। তা আমরা এখানে বেসিক্যালি যে আইসোমেরিজমটা বললাম, আইসোমেরিজমটা প্রাথমিকভাবে দুই প্রকার ছিল, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। ঠিক আছে, স্ট্রাকচারাল যে আইসোমেরিজমটা বলছিলাম আমরা, সেই স্ট্রাকচারাল আইসোমেরিজমটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 6 প্রকার। চেন আইসোমেরিজম মানে শৃঙ্খল ঘটিত সমবায়বতা, পজিশনাল আইসোমেরিজম মানে অবস্থান ঘটিত সমবায়বতা, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম মানে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা, রিং চেন আইসোমেরিজম মানে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়বতা, মেটামরিজম মানে এটার সেই রকম তার বাংলা নেই আর কি, টটোমেরিজম। ঠিক আছে, এই টটোমেরিজমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, আমি আসবো, টটোমেরিজমটা খুবই ইম্পর্টেন্ট এখানে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টিরিও আইসোমেরিজমের প্রকারভেদটা একটু পরে দেখাচ্ছি, তাহলে আগে প্রত্যেকটা ডিটেলিং করে নিই। এখানে যে 6 প্রকার বললাম, তাহলে স্ট্রাকচারাল আইসোমেরিজম আমরা কাদের বলবো? আণবিক সংকেত তো একই, আইসোমেরিজম আণবিক সংকেত একই, কিন্তু কি হচ্ছে, আণবিক গঠন কাঠামো যেটা সেটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ পরমাণুগুলোর পজিশনটা আলাদা হয়ে যাচ্ছে, বা কার্বন কার্বন যে কানেক্টিভিটি সেইটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইরকম ফাংশনাল গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল সংকেতটা একই রকম থেকে যাচ্ছে। তো এইরকম স্ট্রাকচারাল দিক থেকে যদি ডিফারেন্সিয়েট হয় দুটো জিনিসের মধ্যে, কিন্তু তাদের আণবিক সংকেত একই, যার জন্য দেখা যাচ্ছে ভৌত বা রাসায়নিক ধর্মের উপর একটা প্রভাব পড়ছে। ভৌত বা রাসায়নিক ধর্মটা দুজনের আলাদা হয়ে যাচ্ছে, এই তাহলে দুজনকে বলা হবে স্ট্রাকচারাল আইসোমার গঠনগত সমবায়, আর এই পুরো ঘটনাটা বলা হবে স্ট্রাকচারাল আইসোমেরিজম বা গঠনগত সমবায়বতা। ঠিক আছে, তাহলে চলো আমরা শৃঙ্খল গঠিত বা চেন আইসোমেরিজমের একটু উদাহরণ দিয়ে নিই। চেন আইসোমেরিজম, চেন আইসোমেরিজম শৃঙ্খল গঠিত সমবায়বতা, মানে এখানে চেনের দিক থেকে কিন্তু ডিফার করবে, অর্থাৎ কার্বন শৃঙ্খলের গঠনের ভিন্নতা আসবে। কার্বন চেনের গঠনের যদি ভিন্নতা আসে, তাহলে আণবিক সংকেত একই রেখে কার্বন চেনের গঠনের ভিন্নতার জন্য যে সমবয়বগুলো তৈরি হবে তাদেরকে বলা হবে চেন আইসোমার্স, আর এই ঘটনাটাকে বলা হবে চেন আইসোমেরিজম। তাহলে আমরা সেইটাকে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটা আইডিয়াল উদাহরণ দিই, C5H12, এটা তোমরা এমনি নর্মালি দেখে বলবে পেন্টেন, কিন্তু এইটারই 3টে চেন আইসোমেরিজম হয়। আমরা নর্মালি যেটা লিখি পরপর কার্বন 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 পরপর জুড়ে দিয়ে লিনিয়ার সরলরৈখিকভাবে CH3 CH2 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 CH3, তাহলে এটা তোমরা বলতে পেন্টেন, কিন্তু আজকে জানবে এই সংকেতে কিন্তু আরও দুটো হয়। তাহলে এই যে যেটা জানতে শুধুমাত্র সেইটাকে বলা হয় নর্মাল পেন্টেন, এন পেন্টেন, নর্মাল পেন্টেন। ঠিক আছে, এন পেন্টেন, এন পেন্টেন, নর্মাল পেন্টেন নামটা। আচ্ছা, এবার একটা ব্রাঞ্চ করে দেবো কার্বনের, ঠিক আছে, একটা কার্বনকে ব্রাঞ্চে রেখে দেবো, তাহলে মূল টোটাল 5টা কার্বন রাখতে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে অটোমেটিক্যালি চেনে কটা হয়ে যাবে কার্বন? 4টে। তাহলে দেখো কার্বন চেনের একটা ভিন্নতা তৈরি হয়েছে, প্রথমে তাই 5টা লিনিয়ারলি আছে, তারপর এটা 4টে লিনিয়ারলি আছে, একটা ব্রাঞ্চ হয়ে গেছে, তাহলে এটার নাম হচ্ছে আইসোপেন্টেন, এটার নাম আইসোপেন্টেন, আইসোপেন্টেন। ইউপ্যাক নাম যদি বলা হয় তাহলে 2-মিথাইল বিউটেন, 2-মিথাইল বিউটেন। ইউপ্যাক নামকরণ শিখিয়েছি, কেন করো এইটা হচ্ছে। আচ্ছা, তারপরে CH3, দুটোকে ব্রাঞ্চে রেখে দেবো, তাহলে 3টে লিনিয়ারলি থাকবে, মূল চেনে 3টে থাকবে, তাহলে এটাকে বলা হয় নিওপেন্টেন, নিওপেন্টেন, নিওপেন্টেন। তাহলে এখানে নিওপেন্টেন, তাহলে এর যদি ইউপ্যাক নাম বলা হয় তাহলে কি হবে? 2,2-ডাইমিথাইল প্রোপেন।
ডাইমিথাইল প্রোপেন। তাহলে এই যে তিনজন C5H12 এই আণবিক সংকেতের তিনটে যৌগ পাওয়া যাচ্ছে, একটা নর্মাল পেন্টেন, একটা আইসোপেন্টেন আর একটা নিওপেন্টেন। তাহলে এখানে কার্বন চেনের ভিন্নতার জন্য এইগুলো তৈরি হয়েছে, সেই জন্য এরা চেন আইসোমার্স পরস্পরের, অর্থাৎ এন পেন্টেন, আইসোপেন্টেন বা নিওপেন্টেন, এরা পরস্পরের কিন্তু কি এরা চেন আইসোমার। আর এই যে ঘটনাটা ঘটছে কার্বন চেনের ভিন্নতার জন্য, একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও তাদের গঠন কাঠামোটা আলাদা হয়ে যাচ্ছে কার্বন চেনের ভিন্নতার জন্য, সেই জন্য এদেরকে বলা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়বতা। এটা এক প্রকারের স্ট্রাকচারাল আইসোমেরিজম। ক্লিয়ার? নেক্সট আমরা বলবো পজিশনাল আইসোমেরিজম। পজিশনাল আইসোমেরিজম জিনিসটা কি? পজিশন হচ্ছে এখানে যে কোনো প্রতিস্থাপক বা কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য তৈরি হবে এটা, ঠিক আছে? অর্থাৎ এই যে সমবায়গুলো তৈরি হবে সেটা কার্যকরী গ্রুপ বা যে প্রতিস্থাপক আছে তাদের পজিশনের ভিন্নতার জন্য। যেমন C3H8O, তা এটাকে আমরা CH3 CH2 OH এটা লিখতে পারি। দেখো এটা কি? এটা প্রোপান অন অল, তাই তো? প্রোপান অন অল এই সংকেতের। আবার এই OH এর পজিশনটা 1 নম্বর কার্বনে 1 2 3, এবার আমি যদি 1 নম্বরে না রেখে 2 নম্বর কার্বনে রাখি, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রোপান টুয়াল। তাহলে দেখো আণবিক সংকেত কিন্তু দুজনেরই C3H8O, কিন্তু OH এর পজিশনটা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে, এখানে 2 নম্বর কার্বনে। তাহলে পজিশনের দিক থেকে কিন্তু কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপকটা আমি একটু আগেই বললাম, কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপকটা যদি ডিফারেন্ট পজিশনে বসে তাহলে যে সমবায় তৈরি হচ্ছে তারা পরস্পরের অবস্থান গঠিত সমবায়, আর এই ঘটনাটাকে বলা হবে পজিশনাল আইসোমেরিজম, যেহেতু স্ট্রাকচারাল আইসোমেরিজমের ভিতরে এটা জিনিস। আর একটা উদাহরণ দিই, এটা বেঞ্জিনের মাথায় যখন OH মানে ফিনাইল রিং এর সাথে যখন OH যুক্ত থাকবে তাকে বলা হয় ফেনল। আর ফেনলের রেসপেক্টে এই অর্থ পজিশনে একটা নাইট্রো থাকতে পারে, মেটা পজিশনে একটা নাইট্রো গ্রুপ থাকতে পারে, প্যারাতে একটা থাকে। তাহলে অর্থ মেটা প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আলাদা আলাদা করে থাকলো ফেনলে, অর্থাৎ নাইট্রোফেনল যে যৌগ, তাহলে সেটা আবার 3 প্রকারের হতে পারে, অর্থ নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল। তাহলে এই অর্থ মেটা এবং প্যারা নাইট্রোফেনল কিন্তু পরস্পরের অবস্থান গঠিত সমবায়। এটা অর্থ নাইট্রোফেনল, ঠিক আছে? এটা মেটা নাইট্রোফেনল, তিনজনই নাইট্রোফেনল, কিন্তু একজন অর্থ, একজন মেটা, একজন প্যারা। এটা ফুল বাক্যে যদি লিখি আর কি, তাহলে এটার নাম হয়ে যাবে অর্থ। তাহলে এগুলো হচ্ছে পজিশনাল আইসোমেরিজম। দেখো ডিফারেন্ট পজিশনে বসেছে। আচ্ছা, এটা পরস্পরের কিন্তু পজিশনাল আইসোমার্স।
আচ্ছা, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, একই আণবিক সংকেত কিন্তু দুটো যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপের ডিফারেন্স আসবে। ফাংশনাল গ্রুপের ভিন্নতার জন্য দুটো আলাদা সমবায়ব তৈরি হচ্ছে একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও, তাদেরকে বলা হবে ফাংশনাল গ্রুপ আইসোমার্স, আর এই ঘটনাটাকে বলা হবে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। একদম ছোটবেলায় যেটা পড়ো তোমরা পড়েছো C2H6O, এই সংকেতের দুটো যৌগ, এটা হচ্ছে ইথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এখানে ফাংশনাল গ্রুপটা অ্যালকোহল, ফাংশনাল গ্রুপ OH, ইথানল, আর ইথার, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। তাহলে এখানে OH ফাংশনাল গ্রুপ আর এখানে ইথার ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপের ভিন্নতার জন্য একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কি হয়েছে, গঠন কাঠামোটা আলাদা হয়ে গেছে, রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্মটা আলাদা হয়ে যাচ্ছে তাদেরকে পরস্পরের, সেই জন্য এদেরকে পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বলা হচ্ছে। ঠিক আছে, এটা বলতে পারি। আর একটা উদাহরণ দিই, অ্যাসিডিক অ্যাসিড আর ইথাইল ফরমেট, সরি ইথাইল না, মিথাইল হবে, মিথাইল ফরমেট। এটা স্টার, এই যে OCH3 C ডাবল বন্ড OCH3, এইটা, এটা স্টার, আর এটা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। তাহলে এরা দুজন পরস্পরের কি ফাংশনাল গ্রুপ আইসোমার্স, আর এই ঘটনাটাকে বলা হবে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ঠিক আছে, এরপরে আমরা উদাহরণ দেবো রিং চেন আইসোমেরিজম। রিং চেন আইসোমেরিজম মানে একই আণবিক সংকেত, একজন মুক্ত শৃঙ্খল আর একজন বদ্ধ শৃঙ্খল। রিং চেন আইসোমেরিজম। আচ্ছা, সংকেত যদি বলি C3H6, দেখো তোমাদের একটা জিনিস বলে দিই আমি এই রেসপেক্টে, DBE বলে একটা পার্ট, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, DBE বলতে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, যেটা দিয়ে হাইড্রোজেন ঘাটতি সূচক বের করা হয়। অর্থাৎ DBE1 যদি হয় তাহলে একটা ডাবল বন্ড আছে, তার মানে দুটো হাইড্রোজেন ঘাটতি আছে। DBE1 মানে দুটো হাইড্রোজেন ঘাটতি আছে। ঠিক আছে, আর একটা মানে ওই যে স্ট্রাকচারটা হবে তার স্ট্রাকচার একটা ডাবল বন্ড থাকতে পারে, অথবা ডাবল বন্ডের পরিবর্তে একটা রিং হতে পারে। DBE ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে DBE, এটার মানে হচ্ছে এটা। DBE1 মানে দুটো হাইড্রোজেন ঘাটতি, আর এই যে স্ট্রাকচারটা যখন লিখবো মানে সম্পৃক্ত হতে, ঠিক আছে, সম্পৃক্ত হতে আর দুটো হাইড্রোজেন লাগবে, দুটো হাইড্রোজেন ঘাটতি মানে বোঝাচ্ছে DBE1 তখন, তাই তো। অর্থাৎ তখন এই DBE1 মানে বোঝাচ্ছে যে স্ট্রাকচারে একটা ডাবল বন্ড থাকবে, অথবা যদি ডাবল বন্ড না দিই তাহলে একটা রিং থাকবেই, এরকম। তা ডিবি, এই সংকেতের ডিবি যদি ক্যালকুলেশন করি তাহলে তোমরা ডিবি বের করার ফর্মুলা হচ্ছে সামেশন ওভার n ইন্টু ভি মাইনাস 2/2 প্লাস 1। তাহলে এখানে যে অ্যাটমটার প্রথমে মানে যতগুলো অ্যাটম থাকবে তার সংখ্যা ইন্টু যত -2, তার সামেশনটা বুঝতে পারলেন, /2 প্লাস 1। তাহলে এখানে ডিবি যদি ক্যালকুলেশন করি, সামেশন ওভার n ইন্টু ভি মাইনাস 2,
আচ্ছা, একটা জিনিস দেখো, যদি কেউ দ্বিযোজী হয়, এটা ভিটা তো যোজ্যতা আর এনটা হচ্ছে যে পরমাণুর আমি কাউন্ট করব সেই পরমাণুর সংখ্যা, মানে হাইড্রোজেন আর কার্বন তো থাকবেই, কার্বন হাইড্রোজেন থাকবেই, হাইড্রোকার্বন মানে। তাছাড়া আরও থাকতে পারে হেটেরোঅ্যাটম, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ক্লোরিন। কিন্তু যদি দ্বিযোজী হয় তখন দেখো ওই যে V-2 এই পার্টটা জিরো হয়ে যায়, তাহলে দ্বিযোজী যদি কেউ থাকে তাদেরকে ডিবিএতে কিন্তু তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ n×V-2 অর্থাৎ n×2 - 2 হয়ে যাবে দ্বিযোজী হলে, তাহলে ওই পার্টটা শূন্য হয়ে যাবে। তাহলে ধরাও যাক, তুমি ক্যালকুলেশনে ধরতেও পারো, না পারো, সে একই ব্যাপার, না ধরার মতোই ব্যাপার হবে ধরলেও আর কি, সে আলটিমেটলি। এখানে তো আর অক্সিজেনের নেই, এখানে কার্বন আছে 3টে, তাহলে 3টে কার্বন ইন্টু কার্বনের যোজ্যতা 4 - 2 প্লাস হাইড্রোজেন আছে 6টা, হাইড্রোজেনের যোজ্যতা 1 - 2 বাই টোটালটা 2, সামেশন ওভার n×V-2/2 প্লাস 1। আচ্ছা, তাহলে ডিভিটা কত আসবে এখানে এই সংকেতে? দেখো 6 - 6/2 প্লাস 1, অর্থাৎ প্লাস 1ই আসবে। 6 - 6 এটা 0, 0/2 মানে 0, প্লাস 1 মানে 1, তাহলে আলটিমেটলি ডিভিটা 1 আসলো। তার মানে এই স্ট্রাকচারে 3 কার্বনওয়ালা কিন্তু একটা ডাবল বন্ড আছে। অথবা কি থাকতে পারে, 3 কার্বন কিন্তু এটা রিং, তাহলে DB1টা স্যাটিসফাইড হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে সংকেতে C3H6 এই সংকেতে, এটা বন্ধন রেখা সংকেতে আঁকলাম প্রোপিন, এটা প্রোপিন, আর এইটা সাইক্লোপ্রোপেন। এরা দুজন কিন্তু রিং চেন আইসোমার্স পরস্পরের, ঠিক আছে। আর এই ঘটনাটাকে বলা হয় রিং চেন আইসোমারিজম, অর্থাৎ দুটো সমবয়ব, তার মধ্যে একজনের ওপেন স্ট্রাকচার আর একজনের রিং স্ট্রাকচার, ঠিক আছে, মুক্ত শৃঙ্খলা আর বদ্ধ শৃঙ্খলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে মেটামরিজম। মেটামরিজম জিনিসটা আচ্ছা, মেটামরিজম বলতে মানে দ্বিযোজী ফাংশনাল গ্রুপ, মানে হতে পারে ইথার ফাংশনাল গ্রুপ বা CO ফাংশনাল গ্রুপ, এরকম যার দুপাশে মানে এইটা অথবা এই রকম ফাংশনাল গ্রুপ, যেখানে দুটো হাতে বা দুই পাশে এই ফাংশনাল গ্রুপের, দ্বিযোজী ফাংশনাল গ্রুপের দুই পাশে দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ বসবে, কিন্তু আণবিক সংকেত একই, ঠিক আছে, একই আণবিক সংকেত, কিন্তু ওই যে দ্বিযোজী ফাংশনাল গ্রুপের দুপাশে ভিন্ন সংখ্যক কার্বন পরমাণুর অ্যালকিল গ্রুপ বসবে, তাদের পরস্পরের মেটামার বলা হবে, আর এই ঘটনাটাকে মেটামারিজম বলা হবে। তাহলে উদাহরণ দিয়ে দেখা যাক একটা, C4H10O, C4H10O এই সংকেতে দেখো কি হতে পারে। ইথার C4H10 মানে C2H5 করে নিতে পারি আমি, তাহলে CH2 CH3 CH2 CH3, তাহলে এটা ইথক্সি ইথেন,
আচ্ছা, এবার একটা কার্বন দেব, এইদিকে তাহলে 3টে কার্বন দিতে হবে, এটাই বলছিলাম। এটা মিথক্সি প্রোপেন, 1 মিথক্সি প্রোপেন। এবার এটা 1 মিথক্সিটা 1 নম্বরে না থাকে 2 নম্বরেও থাকতে পারে। এটা হয়ে যাবে 2 মিথক্সি প্রোপেন। তাহলে কি বললাম, এই যে ইথার ফাংশনাল গ্রুপ ও ড্যাশ ও ড্যাশ, এখানে দেখা যাচ্ছে অক্সিজেনের দুপাশে দুটো ডিফারেন্ট কার্বন সংখ্যক অ্যালকিল গ্রুপ থাকছে। তাহলে প্রথম উদাহরণে মানে C4H10O এর প্রথম এতে দেখা যাচ্ছে দুটো সাইডে ইথাইল গ্রুপ, তারপরে একটা মিথাইল একটা প্রোপাইল গ্রুপ, আর একটা প্রোপাইল গ্রুপটা এই দ্বিতীয়টার ক্ষেত্রেই প্রোপাইল গ্রুপটা হলেও ওই প্রোপাইলের কোথায় মিথক্সিটা আছে 1 নম্বর কার্বনে, 1 2 3, আর এখানে কিন্তু 2 নম্বর কার্বনে। তাহলে এইরকম কিছু হতে পারে। তাহলে এদেরকে পরস্পরের মেটামার বলা হবে, আর এই ঘটনাটাকে বলা হবে মেটামারিজম। এদেরকে পরস্পরের কি বলা হবে, সবগুলোকে মেটামার। ঠিক আছে, এটাও কিন্তু একটা স্ট্রাকচারাল আইসোমেরিজমের পার্ট। আচ্ছা, এবার যেটা বিশেষ প্রকারের স্ট্রাকচারাল আইসোমেরিজম সেটা হচ্ছে টটোমেরিজম। খুব ইম্পর্টেন্ট টটোমেরিজম। টটোমেরিজমটা হলো এক প্রকারের ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, কিন্তু মানে ক্লাসিক্যাল যে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজমটা আমরা একটু আগে আলোচনা করলাম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, সেই ফাংশনাল গ্রুপ আইসোমেরিজমের সাথে টটোমেরিজমের একটা বেসিক পার্থক্য আছে। এখানে কি হবে, এখানে একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ধরো আমি বললাম একটা একই কম্পাউন্ডের দুটো রূপ, একটা রূপে একরকম ফাংশনাল গ্রুপ, আরেকটা রূপে আরেক রকম ফাংশনাল গ্রুপ, এই দুটো রূপের মধ্যে একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিলেই পরে বুঝতে পারবে। তাহলে টটোমেরিজম হলো এক বিশেষ ধরনের কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা, কিন্তু এখানে কিন্তু ওই যে দুটো কার্যকরী গ্রুপ ঘটিত রূপ, মানে একই কম্পাউন্ডের দুটো রূপ যেখানে ডিফারেন্ট দুটো কার্যকরী গ্রুপ আছে। মানে ব্যাপারটা কিরকম আমি আরেকটু খুলে বলি। মানে ধরো এ রূপ আর বি রূপ, তাহলে একই কম্পাউন্ড, এ ফর্ম আর বি ফর্ম, একই আণবিক সংকেত। এবার এ ফর্ম আর বি ফর্মের মধ্যে একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হবে, যেখানে এ ফর্মে যদি একরকম ফাংশনাল গ্রুপ থাকে তাহলে বি ফর্মে অন্য আর একরকম ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে এক প্রকারের কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতাই, কিন্তু এই দুটো ফর্মের মধ্যে কিন্তু একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, একটা গতিশীল সাম্য অবস্থা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার মানে এই যে দুটো ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্মের স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে তার পার্সেন্টেজটা বেশি হতে পারে ইকুইলিব্রিয়ামে। ঠিক আছে, সেটা তার স্টেবিলিটি ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং হলো একটা স্টেবিলিটি ডিটারমাইনিং ফ্যাক্টর। এইবার প্রশ্ন হলো, টটোমেরিজম কি সবাই দেখাবে? টটোমেরিজম কিন্তু সবাই দেখাবে না। কারা দেখাবে? কিছু শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? মানে যে সমস্ত জৈব যৌগে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাইক অক্সিজেন বা নাইট্রোজেন, যারা কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে। আমার কথাগুলো ভালো করে শোনো, বইটাও পড়বে, টেক্সট বই ছায়া বা সাঁতরা যে কোনো একটা টেক্সট বই দেখো, বুঝতে পারবে, এবং প্র্যাকটিস করতে হবে এগুলো। তাহলে জৈব যৌগের অণুতে একটি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ লাইক C++O বা C++N এরকম কিছু জাতীয়। ঠিক আছে, বা এরকম আর কি। আরেকটা শর্ত হলো, খুব ইম্পর্টেন্ট শর্ত, সেটা হচ্ছে
কার্যকরী গ্রুপের সাপেক্ষে কিন্তু একটা আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আলফা হাইড্রোজেন পরমাণু কি করে বুঝবো? এই কার্বন এইখানে যদি এইটা যদি একটা ফাংশনাল গ্রুপ হয় এফজি, তাহলে প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয়, এরকম পরপর কার্বন আসে, তাহলে এই প্রথম কার্বনটাকে আলফা কার্বন, এটাকে বিটা, এটা গামা, এটা ডেল্টা, এরকম আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন, বিটা সাথে বিটা, গামা সাথে গামা সাথে যুক্ত হাইড্রোজেনকে ডেল্টা হাইড্রোজেন বলা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আলফা, বিটা, গামা, ডেল্টা এইভাবে হয় আর কি। তা যা হোক, কি দুটো শর্ত বললাম, একটা বললাম যে জৈব যৌগের অণুতে একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকতে হবে যেটা কিনা কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। আর একটা কি বললাম, যে কার্যকরী গ্রুপের সাপেক্ষে কিন্তু একটা কমপক্ষে একটা, অ্যাটলিস্ট একের বেশি হতেও পারে, কিন্তু কমপক্ষে একটা কিন্তু থাকতে হবে আর কি, আলফা হাইড্রোজেন পরমাণু, তাহলে টটোমেরিজম দেখাবে। আমরা একটা বিশেষ প্রকারের টটোমেরিজম নিয়ে কথা বলবো, কিটো ইনল। কিটো আর ইনল ফর্মের মধ্যে একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম হয়, একই কম্পাউন্ড তার কিটো ফর্ম এবং ইনল ফর্মের মধ্যে পারস্পরিক একটা রূপান্তর হয়। কোনো কোনো ক্ষেত্রে কিটো বেশি স্টেবল হয়, কোনো কোনো ক্ষেত্রে ইনল বেশি স্টেবল হয়। স্টেবিলিটি ডিটারমাইনিং ফ্যাক্টর কিছু আছে, তার মধ্যে একটা হলো হাইড্রোজেন বন্ডিং, স্টেবিলিটি ডিটারমাইনিং ফ্যাক্টর। তাহলে আমরা কিটো ইনল টটোমেরিজমটা দেখাবো, বিভিন্ন উদাহরণ। কিটো ইনল টটোমেরিজম, তাহলে কিটো ইনল টটোমেরিজম দেখো, এখানে আমি একদম সহজ একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে অ্যাসিটোন, আচ্ছা, এখানে শর্তগুলো পূরণ করেছে কিনা দেখি। প্রথম শর্ত কি বলেছিলাম, যে জৈব যৌগের অণুতে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে অক্সিজেন, তাহলে সেই অক্সিজেন দেখো দ্বিবন্ধন দ্বারা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। আমরা বলেছিলাম কমপক্ষে একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে, এখানে দেখো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাই তো, কার্বন পরমাণুর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে দ্বিবন্ধন দ্বারা। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি বলেছিলাম, ফাংশনাল গ্রুপের রেসপেক্টে কমপক্ষে একটা আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। এই যে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এই হাইড্রোজেনগুলো, এই তিনটে হাইড্রোজেন বা এই তিনটে হাইড্রোজেন সবই আলফা। তাহলে এখানে কিন্তু শর্ত পূরণ হয়েছে, তাহলে এখানে একটি টটোমেরিজম হবে। এবার টটোমেরিজম জিনিসটা কি, এখানে বেসিক্যালি on3 মাইগ্রেশন হয়। on3 মাইগ্রেশনটা অ্যাকচুয়ালি কি, আমরা একটা আলফা হাইড্রোজেন পরমাণুকে একটু ভেঙে দেখাই। একটা আলফা হাইড্রোজেন পরমাণু, এই যে আমরা বলতে পারি এইখানে এইটাকে যদি এইভাবে আমরা নাম্বারিং করি, ইম্প্যাক্ট নাম্বারিং ভুলে যাও, এখানে এই নাম্বারিংটা এইভাবে করছি, 1 নম্বর পরমাণু, 2 নম্বর পরমাণু, আর অক্সিজেনটা 3 নম্বর পরমাণু বলছি। 1 নম্বর পরমাণু, 2 নম্বর পরমাণু, 3 নম্বর পরমাণু। তাহলে এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, আইবনটা খুলে যাবে, তার মানে একটা ফর্ম আসবে যেখানে দেখা যাচ্ছে এইটা হচ্ছে OH, এটা ডাবল বন্ড, এটা CH2, অর্থাৎ এই দুটো ফর্মের মধ্যে কিন্তু, অর্থাৎ 1 নম্বর থেকে 3 নম্বরে দেখো হাইড্রোজেনটা, আলফা হাইড্রোজেন পরমাণুটা চলে গেছে। ফলে এইখানে ছিল, এইবার এখানে যদি এইটা দেখায়, এখানে ছিল কিটো ফাংশনাল গ্রুপ, আর এখানে হয়েছে ইনল ফাংশনাল গ্রুপ। এটা ইনল ফর্ম, ইন আর অল, ডাবল বন্ড আর ওইস, তাই ইনল ফর্ম, ইন আর অল ইনল ফর্ম, আর এটা কিটো ফর্ম। তাহলে এদের মধ্যে কিন্তু একটা ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হয়। ঠিক আছে, ইনল ফর্ম আর কিটো ফর্ম। এবারে একটা বড় উদাহরণ দিই, যেটা বেশিরভাগ টেক্সট বইতে পাবে, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট নিয়ে।
ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। এটার নাম হচ্ছে EAA, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। এবং এখানে আছে কিটোফর্ম, এটা কিটোফর্ম। তাহলে এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, পাই বন্ডটা খুলে যাবে, COH হয়ে গেল, এখানে ডাবল বন্ড তৈরি হলো, এটা CH, এখানে ডাবল বন্ড O, C2 H5, বাকি যা ছিল তাই সেম, জাস্ট এটা ডাবল বন্ড হলো আর এটা ডাবল বন্ড ওটা OH হলো, কার্বন কার্বন ডাবল বন্ড হলো, আর ওটা C ডাবল বন্ড ওটা COH হলো। ঠিক আছে, তাহলে এইবার দেখো এইটার সাথে এইটার কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, হাইড্রোজেন বন্ডিং, যেটা কিন্তু একে এক্সট্রা স্টেবিলিটি দিচ্ছে। সেই জন্য এটা দেখো সাম্য অবস্থাটা কিন্তু ওই দিকে শিফটেড, কারণ ওটা বেশি স্টেবল ফর্ম। এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, যেটা ওকে স্টেবিলিটি দিচ্ছে। সেই জন্য দেখো ইকুইলিব্রিয়াম সাইনের বাম দিক থেকে ডান দিকেটা লেন্দি দিয়েছে, তার মানে এটাই বোঝাচ্ছে যে এখানে কিটো ফর্ম থেকে ইনল ফর্মটা মোর স্টেবল, কিটোর থেকে ইনলে বেশি পরিমাণে যাচ্ছে। আচ্ছা, এরপরে নাইট্রো অ্যাসিড, নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমেরিজিন। ভেঙে যাচ্ছে একটা নাইট্রো কম্পাউন্ড, এটা এই যে আলফা হাইড্রোজেন ব্যাক করবে, N ডাবল বন্ড ওটা খুলে যাবে, CH2 ডাবল বন্ড N, OH, এটা হচ্ছে নাইট্রো ফর্ম, আর এটা অ্যাসিড ফর্ম। আচ্ছা, এবার কারা কারা টটোমেরিজম দেখায় না যদি আমি বলি, এটা বা এই কম্পাউন্ডটা, বন্ধন রেখা সংকেতে, বা এই কম্পাউন্ডটা, দেখো এখানে কি কোনো জায়গায় প্রথম কম্পাউন্ডে দেখো তো কোনো আলফা হাইড্রোজেন আছে, কোনো আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন অ্যাটম প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই কার্বনটা আলফা, তাহলে এখানে যে দুটো হাইড্রোজেন থাকার কথা সেখানে দুটো হাইড্রোজেন না থেকে দুটো মিথাইল গ্রুপ আছে, তাই তো দেখতে পাচ্ছ, বন্ধন রেখা সংকেতে কিছু না থাকা মানে মিথাইল গ্রুপ, এইভাবে বোঝাই আর কি। তাহলে তার মানে এখানেও কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই,
নো আলফা হাইড্রোজেন অ্যাটম, আর এইখানেও তাই, নো আলফা হাইড্রোজেন অ্যাটম। তাহলে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই এদের কারোর ক্ষেত্রে, ফলে এরা, এই যে এরা তিনজন আমি এখানে এঁকেছি, ডাজ নট শো কিটোএনল টটোমেরিজম। এরা কিন্তু একটা শর্ত পূরণ করেছিল, প্রত্যেকটা জায়গায় দেখো কার্বন ডাবল বন্ড ও আছে। তাহলে ওই যে প্রথম শর্ত, জৈব যৌগের অণুতে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কার্বন পরমাণু বা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে, এটা কিন্তু এই শর্তটা কিন্তু মেনেছে। কিন্তু দ্বিতীয় আরেকটা শর্ত বলেছিলাম যে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে কমপক্ষে একটা, সেই শর্তটা কিন্তু এরা মানেনি। সেই জন্য কিন্তু এখানে এরা কিটোএনল টটোমেরিজমটা দেখাতে পারবে না, এরা কিন্তু কেউই কিটোএনল টটোমেরিজমটা দেখাবে না, কারণ এদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই। একটা জিনিস বলি, বাইসাইক্লো কম্পাউন্ড দিয়ে এদের মধ্যে কোনটা টটোমেরিজম দেখাবে? does not show কিটোএনল টটোমেরিজম, প্রথমটা। এটা এই আলফা হাইড্রোজেন পরমাণু আছে, সো টটোমেরিজম কিটো, এই কম্পাউন্ডটা কিন্তু কিটোএনল টটোমেরিজম দেখাবে। এবার তোমরা বলবে যে এইখানেও তো একটা হাইড্রোজেন আছে, এইখানে এখানে, কিন্তু মনে রাখবে ব্রিজ পজিশনে হাইড্রোজেন থাকলে সেইটা ওইভাবে অন থ্রি মাইগ্রেট করতে পারে না, ঠিক আছে? বা ব্রিজ হেড পজিশনে ব্রেডস রুল আছে, ব্রেডস রুল বলে একটা রুল আছে। আরও একটা উদাহরণ দিলে ভালো হতো, ব্রিজ হেড পজিশনে কখনো পাই বন্ড হতে পারে না। যদি একটা, যেমন এই একটা উদাহরণ যদি দিতাম, এও কিন্তু টটোমেরিজম দেখাবে না, যেটা আঁকতে চাইছি আমি এখানে, এইটা, এটাও কিন্তু ডাজ নট শো কিটোএনল টটোমেরিজম, কারণ মনে রাখবে ব্রিজ হেড পজিশনে কখনো ডাবল বন্ড হতে পারে না, যেটাকে বলা হয় ব্রেডস রুল, ঠিক আছে? ব্রেডস রুল অনুসারে ব্রিজ হেড পজিশনে কখনোই কিন্তু ডাবল বন্ড হতে পারে না। তাহলে এখানে এটা টটোমেরিজম দেখাবে না, এটাও দেখাবে না, কিন্তু এটা কিন্তু টটোমেরিজম দেখাবে, কিটোএনল টটোমেরিজম দেখাবে। এই যে আলফা হাইড্রোজেন পরমাণু আছে, দেখালে কি তৈরি করবে? এটা তৈরি হবে। স্লিপ খেয়ে যাচ্ছে। ডাবল বন্ড, মানে এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, এটা খুলে যাবে, ডাবল বন্ড দিয়ে ওইটা ডাবল ইনল হয়ে যাবে, এটা কিটো ফর্ম, এটা ইনল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে টটোমেরিজম টিম হলো আর কি। এবার আমরা স্টিরিও আইসোমেরিজমে যাব। স্টিরিও আইসোমেরিজম এটা তিন প্রকার ত্রিমাত্রিক সমবায়বতা। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম or cis trans
অপটিক্যাল আইসোমেরিজম, এটা অলরেডি আমার চ্যানেলে আছে, অপটিক্যাল অলরেডি আছে চ্যানেলে, দেখে নিতে পারো অপটিক্যাল আইসোমেরিজম। অর্গানিক কেমিস্ট্রির প্লে লিস্টে যাবে, গিয়ে দেখে নিতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কনফরমেশনাল। কনফরমেশনালটা আমরা পরের লেকচারে করাবো, আজকে জিওমেট্রিক্যালটা করিয়ে শেষ করে দিচ্ছি এই লেকচারটা। কনফরমেশনাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম আর জিওমেট্রিক্যাল বা সিস ট্রান্স আইসোমেরিজম। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল স্টিরিও আইসোমারের মধ্যে জিওমেট্রিক্যালটা আর অপটিক্যালটা অলরেডি আছে, আর কোনো একটা লেকচারে পরের কনফরমেশনালটা আলোচনা করব। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখো এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, বেসিক্যালি অলিফিন। অলিফিন বলতে যাদের ক্ষেত্রে ডাবল বন্ড আছে, কার্বন 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 ডাবল বন্ড তো আর ফ্রি রোটেট করতে পারে না, সেই জন্য পাই বন্ধনের যেহেতু রোটেশনটা অ্যালাউড না, তাহলে পাই বন্ড দ্বিবন্ধন থাকলে সেই কার্বন কার্বন বন্ধনটা ফ্রিলি রোটেট করতে পারে না। ফ্রিলি রোটেট না করার জন্য কি হয়, ওই যে পাই বন্ডের সাপেক্ষে বা পাই বন্ডের চারিদিকে যে চারটে কার্বন পরমাণু থাকে, প্রতিটি দুটো কার্বন ডাবল বন্ডেড, তাহলে এইখানে যে পরমাণুগুলো থাকে তাদের অবস্থানগত বিন্যাসের জন্য কিন্তু, বা দ্বিবন্ধনকে ঘিরে দ্বিবন্ধনের চারপাশে যে পরমাণু বা কার্যকরী গ্রুপগুলো থাকে তাদের বিন্যাসজনিত পার্থক্যের জন্য কিন্তু দুটো ফর্ম তৈরি হয়, একটা হচ্ছে সিস আর একটা ট্রান্স। আমরা আসবো এখানে আলটিমেটলি উদাহরণ দেব। এটা কিন্তু অক্সিজেন না, এটা কিন্তু আমি বললাম গ্রুপ এরকম থাকতে পারে যে কেউ। এবার আসি সিস ট্রান্সটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা কি আর কি। তাহলে এখানে সিস বলতে কাকে বলবো, দ্বিবন্ধনের সাপেক্ষে যদি একই দিকে দুটো সেম গ্রুপ বা পরমাণু থাকে তাহলে আমরা বলবো সিস। আর যদি দ্বিবন্ধনের সাপেক্ষে বিপরীত দিকে দুটো সেম গ্রুপ বা পরমাণু থাকে তাহলে আমরা তাদেরকে বলবো ট্রান্স। সিস এবং ট্রান্স আইসোমার, এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ঠিক আছে, ধরো আমি বললাম এরকম কার্বন এবি দুটো ডিফারেন্ট গ্রুপ ডাবল বন্ড সি এবি, এরকম। এবার দুটো ফর্ম হতে পারে এখানে, আগে গেট আপটা এঁকে নিই অলিফিনের। এখানে এ দিলাম, এখানে বি দিলাম এই কার্বনের। এবার এই কার্বনের পরের কার্বনের এ আর বি যদি এইভাবে থাকে তাহলে দুটো এ বা দুটো বি একই দিকে, তখন এটা হবে সিস। একই দিকে থাকলে দ্বিবন্ধনের সাপেক্ষে এ বি থাকলো, এদিকে বি চলে গেল এদিকে এ, তাহলে বি বি বা এ এ বিপরীত দিকে, তাহলে ট্রান্স হয়ে যাবে, ট্রান্স হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উদাহরণ যদি দিই তাহলে CH3 CH2 CH ডাবল বন্ড CH CH2 CH3, দুটো ফর্ম হবে। CH2 CH3 CH2 CH3 ইথাইল গ্রুপ আর হাইড্রোজেন একই দিকে আছে, তাহলে এটা সিস হয়ে গেল। বিপরীত দিকে থাকলে দ্বিবন্ধনের সাপেক্ষে বিপরীত দিকে থাকলে তখন ট্রান্স হয়ে যাবে। ক্লিয়ার? 2-বিউটিন CH3 CH ডাবল বন্ড CH CH3, তাহলে 2-বিউটিন। এই 2-বিউটিনের দেখো দুটো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয়,
একটা সিস টু বিউটিন আর একটা ট্রান্স টু বিউটিন। তাহলে এখানে প্রতিটি কার্বনে একটা CH3 একটা হাইড্রোজেন আছে, তাহলে CH3 দুটো একই দিকে রাখবো দ্বিবন্ধনের সাপেক্ষে, তাহলে সেটা হয়ে যাবে সিস টু বিউটিন। এখানে যদি বিপরীত দিকে থাকে তাহলে হয়ে যাবে ট্রান্স। ঠিক আছে, আচ্ছা যদি এইরকম হয় কন্ডিশনও, পেন্ট টু ইন, পেন্ট টু ইন, তাহলে এখানে আগে CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3, এদের ক্ষেত্রে কি হবে, তাহলে যেটা কমন দুটো কার্বনে সেটার রেসপেক্টে এবার বলবো আমরা সিস ট্রান্সটা। CH3 হাইড্রোজেন আছে এখানে, C2H5 হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে এই যে হাইড্রোজেনের সাপেক্ষে এটা কিন্তু সিস, অর্থাৎ হাইড্রোজেনটা ডাবল বন্ডের সাপেক্ষে কিন্তু একই দিকে আছে। ঠিক আছে, দুটো কার্বনে ট্রান্স, তাহলে হাইড্রোজেন দুটোকে বিপরীত পজিশনে দিয়ে দেবো। ট্রান্স হয়ে যাবে। ঠিক আছে, পেন টু ইন। আচ্ছা এইবার একটা যদি ইজেড বলি, যখন আর সিস ট্রান্স বলা যায় না, মানে কার্বনের চারটে হাতে যদি চারটে ডিফারেন্ট, মানে দুটো কার্বনের টোটাল চারটে হাত, দুটো অলিফিনের দুটো কার্বন, ধরে দুটো ডাবল মানে মিউচুয়ালি ডাবল বন্ডেড আর কি এখানে কার্বন দুটো, তাহলে এখানে আমরা যেটা বলতে চাইছি যে আরও দুটো করে হাত আছে প্রত্যেকটা কার্বনের, তাহলে এই যে দুটো দুটো করে চারটে হাত, টোটাল চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ, তখন তো আর সিস ট্রান্স বলা যাবে না। আগে মানে মানে প্রথম ক্ষেত্রে দেখালাম জোড়াই জোড়াই ছিল আর কি, তারপরটাই দেখালাম এক জোড়া আছে আর এক জোড়া সেটা একই রকম না, ভিন্ন রকম, তাও সিস ট্রান্স বলা যাচ্ছে, যেটা লাস্ট উদাহরণ পেন টু ইন। কিন্তু এরকম যদি হয় চারটে ডিফারেন্টই হয় তখন কি হবে, মানে আমরা এইরকম কম্পাউন্ড যদি বলি 1 ব্রোমো 2 ক্লোরো প্রোপিন, তখন কি হবে, CH3 Br ডাবল বন্ড Cl, এইটা এটা এর দুটো ফর্ম। এখানে নামকরণ চলে আসবে সিস ট্রান্স না হলে ইজেড। ইজেড নিয়ে কোনো একদিন হয়তো ডিটেলসে টাইম কাটানো যাবে, কিন্তু এখন আমি ডিটেলসে না বলি, জাস্ট একটু কীভাবে চিনবে সেটা একটু বলে দিই তাড়াতাড়ি। দেখো এখানে আমি CH3 আর Br লিখে দিলাম, যেটা বলেছে 2 1 2 3, সরি এখানে বলেছে যে 2 ক্লোরো, তাই তো, তাহলে এইখানটাই ক্লোরিন হবে এইখানটাই ব্রোমিন হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে Cl দিয়ে দিলাম, আমি আরবিটারি এখানে H এখানে Br দিয়ে দিলাম, এখানে CH3 এখানে Cl, জাস্ট এই পার্ট এই দিকেরটা রেখে এই দিকেরটা অল্টার করিয়ে দিলাম আর কি, এটা ব্রোমিন করে দিলাম, এটা হাইড্রোজেন করে দিলাম, তাহলে দুটো ফর্ম হলো। এবার কোনটাকে ই বলবো কোনটাকে জেড বলবো, CIP রুল অনুসারে এইগুলো হয় আর কি, কারণ ইনগল প্রিলগ এই রুল অনুসারে, ওদের রুল অনুসারে CIP রুল অনুসারে আর কি। এই জেড শব্দটা অ্যাকচুয়ালি জার্মান শব্দ, জুসামমেন থেকে এসছে, এর অর্থ একই সঙ্গে। ঠিক আছে, মানে সেম প্রায়োরিটি গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে সেটা হবে জেড, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে হবে ই।
এন্টিজেন থেকে ইটা এসছে, জার্মান শব্দ যার অর্থ বিপরীত। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানটাই আমার এই কার্বনটার ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথম কার্বনে দেখো মানে এই দিক থেকে বাম দিক থেকে প্রথম কার্বন, কিন্তু ইউপ্যাক নমেনক্লেচারে কিন্তু প্রথম কার্বন ওই ব্রোমিন যে কার্বনে যুক্ত সেটা প্রথম কার্বন। আমি ওইভাবে বলছি না, আমি বাম দিক থেকে যদি এইদিকে, তাহলে এই কার্বনে বাম দিকের কার্বনটাই যদি আমরা দেখি, তাহলে একটা ক্লোরিন একটা CH3, তাহলে এখানে প্রায়োরিটিটা বেশি CIP রুল অনুসারে এই প্রায়োরিটিটা বের করা হয়, CIP রুল। তা যা হোক আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, ডাইরেক্টলি যে গ্রুপটা যুক্ত থাকে তার অ্যাটমিক ওয়েট যত বেশি হবে, ডাইরেক্টলি যে গ্রুপটা যুক্ত থাকে তার যার মানে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যে গ্রুপ বা যে পরমাণু যুক্ত থাকবে তার অ্যাটমিক ওয়েট যত বেশি হবে তার প্রায়োরিটি তত বেশি হবে। তাহলে প্রথম দিকে প্রায়োরিটি যদি বলি, মানে বাম সাইডের যে কার্বনটা তার প্রায়োরিটি এখানে ক্লোরিন এর বেশি CH3 তুলনায়, আর এখানে ব্রোমিনের বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দুটো একই দিকে আসে, দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই দিকে আসে। দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই দিকে থাকলে তাদের নাম হয়ে যাবে, তখন তাদেরকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড সমবায়বী বলা হয়, জেড আইসন। আর উল্টোটা হলে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দুটো কার্বনের যদি বিপরীত দিকে থাকে তখন হয়ে যায় ই। বিপরীত ই এর অর্থ ইন্টিজিন থেকে এসছে, ইন্টিজিন আর এটা জিসমেন, সেটা থেকে জেড এসছে, যার অর্থ একই দিকে থাকা বা একই সঙ্গে থাকা আর কি। একই দিকে যদি দুটো কার্বন কার্বন দ্বিবন্ধনের সাপেক্ষে যদি একই দিকে দুটো কার্বনের দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই দিকে থাকে তখন সেটা হয়ে যাবে জেড, আর বিপরীত দিকে থাকলে ই হয়ে যাবে। এইভাবেই কিন্তু তখন করা হয় আর কি। তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা লাস্ট শেষ করি। সিস্টার্নস Cl CH ডাবল বন্ড CH CH2 Br। তাহলে এখানে সিস্টার্নস বলা যাবে কি? দেখো সিস্টার্নস বলা যাবে, কারণ প্রত্যেকটা কার্বনে যে দুটো কার্বন, এই কার্বন বা এই কার্বন, প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন ক্লোরিন এখানে, আর এখানে হাইড্রোজেন CH2 Br। মানে তুমি ইজেডও বলতে পারো, কিন্তু সিস্টার্নস বলা যাচ্ছে। এটা হবে সিস, এটা ট্রান্স। তোমাদের একটা হোম টাস্ক দিলাম আমি, এখানে বলবে কোনটা ই কোনটা জেড। ঠিক আছে, এই যে সিসটা ই হবে না জেড হবে, নাকি ট্রান্সটা ই আর জেড কোনটা হবে, এটা একটু তোমরা বলবে। ঠিক আছে, তোমাদের টাস্ক থাকলো এটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর অপটিক্যাল আইসোমেরিজমের ভিডিওটা তোমরা ওই অর্গানিক কেমিস্ট্রির প্লেলিস্ট খুঁজলেই পেয়ে যাবে, ওখানে আছে, ওটা দেখে নিও। আমি নেক্সট কোনো একটা লেকচারে কিন্তু কনফার্মেশনাল আইসোমেরিজম নিয়ে আলোচনা করবো ডিটেলসে। ঠিক আছে।